আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের রড ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম মাসুদ। জনাব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্টকে আসার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে শ্রোতা দর্শক মণ্ডলী যারা আজকে এই অনুষ্ঠান দেখছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এখন তো বৈশ্বিক সংকট চলছে এবং সেই বৈশ্বিক সংকটের প্রভাব তো বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। তো আপনারা অনেক দিন ধরে বলে আসছিলেন যে ডলার সংকটের কারণে আপনারা এলসি করতে পারছেন না। তো এখন কি এই সমস্যাটার কতদূর সমাধান হলো, নাকি সেই আগের জায়গাতেই আপনারা আছেন? আসলে বৈশ্বিক সমস্যা তো আছেই, জি, তবে আমাদের অর্থনীতি এত দুর্বল না যে বৈশ্বিক সমস্যার কারণে সব বন্ধ হয়ে যাবে। জি, কিন্তু এখন আমরা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছি। আমাদের রিজার্ভ নাই, আমরা এলসি করতে পারছি না, র মেটেরিয়াল নাই, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, আমরা ইম্পোর্ট করতে পারতেছি না। পাশাপাশি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বাড়ছে, হয়তো খুচরা পর্যায়ে বেড়ে যাবে, কিন্তু বিদ্যুৎ আমরা পাচ্ছি না, গ্যাসও পাচ্ছি না। শুধু বিদ্যুৎ পেলে হবে না, গ্যাসও আমাকে পেতে হবে। গ্যাস বিদ্যুৎ দুইটাই লাগবে একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে, দুইটার বিকল্প নেই। এটা হলো আমাদের বেসিক র মেটেরিয়ালের মতো। তো সেইগুলির সংকটের সাথে এবং পাশাপাশি সরকার এই দুরবস্থার কারণে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলিও বন্ধ করে দিয়েছে অনেকাংশেই, নতুন কোনো প্রজেক্ট নিচ্ছে না, ঠিকাদাররাও নতুন কাজ ধরতেছে না। দেশে আবার রাজনৈতিক অস্থিরতাও বেড়ে গেছে। একদিকে দেশের এই দুরবস্থার মধ্যে এই রাজনৈতিক অস্থিরতাও আরও বেশি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে আমাদের দেশকে। আমরা মনে করি এই সময়টাই আগে যেভাবেই হোক দেশটাকে টিকিয়ে রাখতে হবে। আমরা এই অর্থ বছরে আমরা ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমরা একটা বিরাট, সব ব্যবসায়ীরাই আমাদের দেশের অধিকাংশ 90% কাঁচামালই আমদানি নির্ভর। সেখানে আমরা একটা বিরাট লোকসানের ক্ষতির সম্মুখীন হয়েছি। এটা যদি ব্যবসায় টিকে থাকতে পারি তাহলে হয়তো আমরা রিকভার করতে পারবো, কিন্তু এখন টিকে থাকা তো দূরের কথা, এখন তো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো এই অবস্থায় আমাদের যেভাবেই হোক এই জায়গা থেকে দেশটাকে সচল করতে হবে। আমাদের দেশের যে মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন হয়েছে এগুলিকে ঘিরে কিন্তু দেশে একটা বিরাট অর্থনৈতিক বিপ্লব ঘটার কথা। সেই যে ক্ষেত্রে উল্টা আমরা এখন পিছনের দিকে চলে যাচ্ছি। যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যায় তাহলে সরকার এই রিপেমেন্টগুলি কিভাবে করবে? আর আমাদের এই স্টিল সেক্টরের সাথে যে শুধু আমাদের স্টিল রিরোলিং মিল তা না, স্টিল রিরোলিং মিল আছে, সিমেন্ট ফ্যাক্টরি আছে, টাইলস ফ্যাক্টরি আছে, হার্ডওয়্যার ফ্যাক্টরি আছে, রাজমিস্ত্রি যোগালি আছে, ঠিকাদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, মোটামুটি বলতে গেলে 2 কোটি পরিবার এটার সাথে ইনভলভ। সারা পৃথিবীতে এই দেশে কোনো ক্রাইসিস যখন আসে তখন ডেভেলপমেন্ট ওয়ার্ক করে সরকারি ব্যয় বৃদ্ধি করে, সরকারি ব্যয় বৃদ্ধি করলে এই ডেভেলপমেন্ট ওয়ার্কের মাধ্যমেই করে, সেইগুলি সারা দেশে টাকাটা ছড়িয়ে যায়, অর্থনীতির চাকাটা সচল হয়ে যায়। যেমন করোনার কারণে আমাদের এফেক্ট হয়নি কেন? সরকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সচল রেখেছিল, আমাদের ইন্ডাস্ট্রিগুলি সচল ছিল, আস্তে আস্তে এটার সংকটটা আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু আজকে সেই উল্টোটা হচ্ছে, আমাদের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আমরা এলসি করতে পারি না। আমরা দেশ যখন সংকটের মুখে পড়ে, এটা দেশ যারা পরিচালনা করবে তাদের তো পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আমি ব্যবসা যখন পরিচালনা করি, এই ধরনের ক্রাইসিস আসলে তো আমাদের ওই ফোকাসটা থাকতে হবে যে আমার আগেই আমার ফান্ড অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মালের দাম বেড়ে গেছে মানে আমার ফান্ড অর্ধেক হয়ে গেছে, ডবল হয়ে গেছে মালের দাম, তো আমার ব্যাংকিং যে ফ্যাসিলিটিগুলি ছিল এগুলিও বাড়াতে হবে। আমরা আগেই ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, আমরা সেটা বাড়ানোর চেষ্টা করেছি। আমাদের ক্রাইসিসে পড়ে গেলে কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না। এখন ক্রাইসিস আমরা ফোকাস করে দিয়েছি, আমাদের সারা পৃথিবীকে জানাই দিয়েছি আমাদের ক্রাইসিস, এখন আমাদের কে সহযোগিতা করবে? কিন্তু বাংলাদেশ ব্যাংক তো বলছে যে এলসি হচ্ছে, একেবারে যে এলসি বন্ধ তা তো না। হচ্ছে, আমার যেখানে মাসে 10,000 টন ইম্পোর্ট করার কথা সেখানে আমি 2,000 টন 3,000 টন করছি, মানে অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এটা তো একটা বিরাট ঘাটতি দেখা দিবে। হয়তো আমরা 3 মাস, আমরা একটা পাইপলাইনে 3 মাসের মাল রাখতে হয়, এটা আস্তে আস্তে তো এক সময় যে শেষ হয়ে যাবে। এবং লোকাল যেগুলি আছে তার উপরে এটার ইম্প্যাক্ট পড়তেছে, লোকাল মালের দাম বেড়ে যাচ্ছে, সবাই কাড়াকাড়ি করে কিনতেছে। তো এই ক্রাইসিসটা তো লং টার্মে যে এটা রিকভার করতে তো অনেক সময় লাগবে। তাহলে এই যে এলসি হচ্ছে না বা কম হচ্ছে,
চাহিদার তুলনায়। তো সেক্ষেত্রে এই যে কাঁচামালের যে ঘাটতিটা, সেইটা আপনারা কিভাবে পূরণ করছেন, কিংবা এই কাঁচামাল ঘাটতির ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়ছে? কাঁচামাল ঘাটতির ইম্প্যাক্ট আমাদের লোকালি 10 to 20% যেটা আছে, এটার দাম রাতারাতি বেড়ে যাচ্ছে। যেমন বাইরে মালের দাম কমছে, লোকালে বাড়তেছে, এই কারণে বাড়তেছে। এবং বাইরে মালের দাম যেটা কম আছে, এই মালটা আনতে আনতে আমার ডলার প্রাইস কি থাকবে সেটাও তো জানি না। সেটা আস্তে আস্তে আবার যে যখন পেমেন্ট করব, যেমন গত এই 6 মাস আগে আমরা যেই মালগুলি বিক্রি করেছি, এই মালগুলি তো আমরা 85 টাকা ডলারের হিসাব করে মাল ইম্পোর্ট করে বিক্রি করেছি, আমরা বেশ লাভ দেখলাম, লাভ হয়ে গেছে। কিন্তু আমরা যখন 110 টাকা 12 টাকা পেমেন্ট করছি, তখন তো এগুলি লোকসান হয়ে গেছে। তো ওই অবস্থার মধ্যে তো এখন আমরা আছি। তো এই কারণেই আসলে এই প্যানিককে দূর করতে হবে সরকারকে। প্যানিককে দূর করে, এই যে আমাদের ডলার ক্রাইসিসের মূল কারণ হলো আমাদের আয়ের উৎস কি, এক্সপোর্ট। আমাদের বিজিএমই কতটুকু আমাদের আনে, যেইটুকু আনে তার 10 to 20% আমাদের থাকে, বাকিটা ব্যাক টু ব্যাক এলসি থাকে। এই ক্ষেত্রে বিরাট একটা কন্ট্রিবিউশন হলো আমাদের মহিলাদের একটা বিশাল অংশের কর্মসংস্থান হয়েছে। এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার, এটা আমাদের জন্য বিরাট পাওয়া। কিন্তু অতটা রেমিটেন্স আসে না যতটা আমাদের ম্যান পাওয়ার থেকে আসে। এই ম্যান পাওয়ারের টাকাটা আমাদের প্রপার লাইনে আনার জন্য আমাদের দেশের যেই ব্যবস্থাগুলি নেওয়া দরকার, সেই রকম ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাদের কিন্তু নিম্ন আয়ের লেবার টেবার যারা আছে, তারাই আমাদের দেশে টাকা পাঠায়, আর যারা একটু উচ্চ হাই স্যালারি পায়, তারা কিন্তু দেশের থেকে প্রপার্টি আরো বিক্রি করে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই তাদের আমাদের দেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক চ্যানেলে যেই সুযোগ সুবিধা দরকার, সেটা নাই। বাইরে হন্ডিয়ালাদের কাছে গেলে তারা ভালো প্রাইস পায়। তারা ওই বিকাশ জায়গায় জায়গায় চালু হয়ে গেছে, বিকাশ সেন্টারে গেলে যার যার সুবিধা মতো ওখানে টাকা দিচ্ছে, টাকাটা পৌঁছে দিয়ে তারপরে টাকা নিচ্ছে, এই ফ্যাসিলিটিগুলি পাচ্ছে। কিন্তু আমাদের যারা কাউন্সিলরগুলি রয়েছে, আমাদের অ্যাম্বাসেডার যারা রয়েছে, তারা সেই দেশগুলিতে যদি সেই লেবারদের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু তাদের যোগাযোগ করার ব্যবস্থা আছে, তাদের সাথে যদি মোটিভেশন করে এবং এই ফ্যাসিলিটিগুলি, যেই ফ্যাসিলিটিগুলি তারা পায়, সেগুলি যদি লোকাল আমাদের লিগ্যাল চ্যানেলে আনার ব্যবস্থা করে, তাহলে আমাদের বিরাট রেমিটেন্স আসবে। আর এই বাইরের ডিমান্ড আছে বলেই দাম বেশি পায়, বলেই দামটা বেশি পায় কেন? আমাদের দেশে ইম্পোর্ট পলিসি যেইগুলি আছে, সব জায়গায় একটা ট্যারিফ আছে। আপনি একটা মাল $200 আনবেন, আপনার $200 মধ্যে থাকলে আপনার ওইটার উপরে ট্যারিফ অনুযায়ী আপনার ট্যাক্স নেবে। আবার যদি আপনি বেশি দিয়ে আনেন, মালের দাম বেড়ে গেছে, $300 $400 হয়ে গেছে, তার উপরেই ট্যাক্স নিবে। তো যখন ওই $300 $400 হয়ে যায়, তখন ওই ট্যাক্সের ফাঁকিটা দেওয়ার জন্য তারা ওই আন্ডার ইনভয়েস করে, বাকিটা হুন্ডি করে পাঠায়। তো ওইখানে যদি একটা লাইন লিখে দেয়, ট্যারিফটা যাই আছে, যদি ওখানে $50 বাড়ায়ও দেয়, যে দামেই আপনারা আমদানি করেন না কেন, এইটার উপরেই অ্যাসেসমেন্ট হবে, তাহলে তার আর আন্ডার ইনভয়েস করার প্রয়োজন থাকবে না। তাহলে ব্যাংক চ্যানেলে এলসি হবে, ওই মার্কেটে হুন্ডিয়ালাদের কাছ থেকে এই ব্যবসায়ীদের যেতে হবে না। এর ফলে ভালো ব্যবসায়ীরাও কিন্তু আসতেও পারতেছে না এই ট্রেডিং ব্যবসাটার মধ্যে। তার কারণ হলো, এখানে যাদের কাছে ওই কালো টাকা আছে, তারাই হুন্ডিয়ালাদের কাছে পাঠাইতে পারে, ব্যাংক চ্যানেলে পাঠাইতে পারে না। তো আমি নিজে একটা ট্রেডিংয়ের জন্য একটা আইআরসি করছি, আমি ইম্পোর্ট করতে পারছি না, তার কারণ যে আইটেমই যাই দেখি সব জায়গায় আন্ডার ইনভয়েস করতে হয়। তো এই আইনি জটিলতাগুলি দূর করা যায়, তাহলে কিন্তু এই হুন্ডির ব্যবসাটা অর্ধেক বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো কারণ, কালো টাকা যারা, এই যে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের বলি 30% টাকা বাইরে চলে যায়, এই টাকাগুলি কিন্তু ওই বাইরের থেকে যায়। তারা এই টাকাটা তো নিয়ে যায় না, টাকাটার পরিবর্তে ডলারটা কিনে নিয়ে যায়। এই উৎসগুলি যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু হুন্ডির রেটটা কমে যাবে। হুন্ডিওয়ালারা যদি টাকা ডলার কিনলে তার বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে, তাহলে ব্যাংক চ্যানেলে টাকাটা আসতে বাধ্য। এই উৎসগুলি যদি সরকার বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই ফরেন রিজার্ভের ক্রাইসিস হয় না। তো এগুলি আমরা আম লোক বুঝি, সরকার কি বুঝেন না? তাদের এই ব্যবস্থাটা নিতে হবে দ্রুত। আর এই মিল ফ্যাক্টরিগুলিকে সচল রাখার জন্য এখন আমাদের প্রয়োজন গ্যাসের, সেটাকে অ্যাভেলেবেল করতে হবে। আমাদের বিদ্যুতের প্রয়োজন, সেটাকে অ্যাভেলেবেল করতে হবে। আমরা তো প্রণোদনা চাই না। আপনি যদি এখন, আমরা এই ক্রাইসিসের জন্য তো আমি দায়ী না, বা আমার মতো ইন্ডাস্ট্রি যারা আছে, ইনভেস্টর যারা আছে, তারা দায়ী না। এই সময় যদি হঠাৎ করে মিল ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ব্যাংকের ইন্টারেস্ট দিব কোত্থেকে?
আমরা এই ব্যাংকের দায় দানা কিভাবে পরিশোধ করব, এই ক্ষেত্রে তো সরকারকে সমস্ত দায় নিতে হবে। সরকারের কি সেই সক্ষমতা আছে? জি, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন শাহরিয়ার স্টিলস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসুদুল আলম মাসুদ। জি মাসুদ সাহেব, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, এই যে আপনি বলছিলেন যে হুন্ডি বরং পরোক্ষভাবে ডলার সংকটটাকে আরও বাড়িয়ে দিয়েছে, তো এক্ষেত্রে আসলে তাহলে এই হুন্ডিটা কিভাবে বন্ধ করা যেতে পারে? আপনাদের পর্যবেক্ষণটা কি? আসলে প্রথমত হলো, একটা হলো যারা আমাদের দেশ থেকে হুন্ডির টাকাটা কোন কোন কাজে ব্যবহার হয়। জি, একটা হলো এলসি করার, ব্যবসায়ীরা আন্ডার ভ্যালুড করে হুন্ডিতে পেমেন্ট করে, আর যেগুলি কালো টাকা আছে, জি হ্যাঁ, তারা হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে বিদেশে যারা পাচার করে, যারা বেগম পাড়া করছে, এই ধরনের লোকজন করতেছে। তো এই ব্যবসায়ীদেরটা বন্ধ করা একেবারে খুব সহজ। জি, আমাদের দেশে যেমন আমরা স্ক্র্যাপ $200 থাকলেও আমাদের ডিউটি 1500 টাকা, আবার $600 যখন মাল কিনি তখনও 1500 টাকা। আমি যে কোনো মূল্যে আমদানি করি না কেন, আমার ডিউটিটা ফিক্সড করে দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সাথে ইম্পোর্ট করতেছি, আমাদের কোনো হুন্ডি লাগে না। কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ আইটেমের উপরে বলা আছে, প্রত্যেকটা মালের ট্যারিফ করা আছে যাতে কেউ কম দাম দেখায় একেবারে আন্ডার ভ্যালুড না করতে পারে। কিন্তু বেশিটার বেলায় বলা আছে যদি বেশি যে কোনো দামে কিনবে তার উপরে ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে। তো যেই কারণে ওই সুযোগটাকে নেওয়ার জন্য তারা আন্ডার ভ্যালুড করে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। এখন আমাদের মতো যদি বলে দেয় যে কোনো মূল্যে আমদানি করুক না কেন ওই ট্যারিফ অনুযায়ী ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে, তাহলে কিন্তু তার আর আন্ডার ইনভয়েস করার দরকার হয় না। সে যেই ভ্যালুতেই আনবে, মালের ভ্যালুটা পরিচ্ছন্ন থাকবে, ট্যাক্স ফি করবে। দরকার হলে $50 বাড়ায় দিক। যেমন আমরা এটা কিন্তু একেবারে আন্দোলন ধর্ম করে গভর্নমেন্টকে বোঝায় করছি যে এইভাবে করলে রেভিনিউ বাড়বে। তাহলে এই এলসির করাটা, যে আন্ডার ভ্যালুড করাটা, এটা বন্ধ হয়ে যাবে। আর একটা হলো কালো টাকা। এই কালো টাকার যায় কেমন করে? কিছু অনৈতিক পলিটিশিয়ান আছে, কিছু অনৈতিক কর্মকর্তা আছে, আমলা আছে। যেমন আমাদের ঠিকাদারদের দেখা যায় রডের দাম, আমাদের রডের দাম তো সব ওয়েবসাইটে দেওয়া আছে। রডের দাম এখন, আগে বিরাট একটা গ্যাপ ছিল, এখন একটা সামঞ্জস্যপূর্ণ আছে। কিন্তু একটা প্রজেক্টে দেখা যায় যেখানে 10,000 টন রড লাগবে, 10 লাখ টন যদি দেখায় দেয় হিসাব, তো ওই টাকাটা তো তারা ভাগাভাগি করে নেয়। মার্কেটে ইটার দাম দেখি আমরা 15 টাকা, হয়তো তাদের 10 টাকা করে দিচ্ছে, তাহলে তারা কাজটা করে কেমন করে? ওইখানে যেখানে 10,000 ইটা লাগবে সেখানে 1 লাখ ইটা দেখাই দিচ্ছে। এই জিনিসগুলি যদি সঠিকভাবে করা হয়, তাদেরকে যদি ঠিক নজরদারিতে আনা যায়, মোটামুটি সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাদের যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই হুন্ডির টাকাটাই কাজে লাগবে না। ওই মানি চেঞ্জাররা টাকাটা আনতে পারবে, সেই টাকা বিক্রি করার লোক পাবে না, ওইটা শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে, ব্যাংক চ্যানেলে চলে আসবে। আর আমাদের যারা নিম্ন আয়ের শ্রমিক, বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, মালয়েশিয়ায় যারা আছে, কোরিয়ায় যারা আছে, সিঙ্গাপুরে যারা আছে, আমাদের ওখানকার যারা এম্বাসি যারা আছে, তাদেরকে মোটিভেটেড করতে হবে। তাদের বুঝাতে হবে যে ব্যাংক তাদের চ্যানেলে সহজভাবে কিভাবে আনবে, কি কি সমস্যা তাদের কাছে আছে জেনে সেগুলি সমাধান দিতে হবে। অনেকে আছে বৈধভাবে থাকে না, অবৈধভাবে আছে, তার টাকাটাও কিভাবে আনা যাবে সেইগুলিকে ব্যবস্থা করে দিতে হবে। তাদের যদি মোটিভেটেড করা হয়, তাহলে হুন্ডিওয়ালাদের ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। জি, এই যে আপনি বলছিলেন যে একদিকে কাঁচামাল সংকট, অন্যদিকে গ্যাস বিদ্যুতের সংকট, তো সব কিছু মিলেই তো আপনার হচ্ছে যদি উৎপাদন বন্ধ থাকে, আমরা তো জানি যে আপনাদের কারখানাগুলোতে ম্যাক্সিমাম শ্রমিক হচ্ছে কন্ট্রাকচুয়াল, তাহলে তো একটা আনরেস্ট তৈরি করার একটা সম্ভাবনা আছে। ৭৪-এর দুর্ভিক্ষ আমরা দেখেছি। আমরা যেই অবস্থায় চলছে, আমাদের ব্যবসায়ী নেতারা অনেকে অনেক সাহস যোগাচ্ছে সরকারকে। সাহস যোগানো ভালো, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আজকে 2 মাস 3 মাস হয়ে গেল আমরা এলসি করতে পারছি না। আমার র মেটেরিয়াল 2 মাস 3 মাসের পাইপলাইনে থাকে, আমরা চলে যাচ্ছি, মার্কেটে দাম বেশি, লোকাল মার্কেটে কিনে চালাচ্ছি, সেটা কয়দিন চলবে? না হলে আমার কেন, আমাদের সাথে লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিগুলি আছে, আমাদের সাথে প্রায় 18টা ইন্ডাস্ট্রি আছে, ঠিকাদার, রাজমিস্ত্রি, যোগালি, ইটা, বালু, সিমেন্ট, তার কাটা বলেন, ওই রং ফ্যাক্টরি বলেন, টাইলস ফ্যাক্টরি বলেন, ইলেকট্রিক ফ্যাক্টরি বলেন, এগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেলে প্রায় 2 কোটি পরিবার রাস্তায় নামবে। এরা কোথায় যাবে? আমি কয়দিন তাদের বেতন দিতে পারবো? আমি কোত্থেকে আমার ব্যাংকের পেমেন্ট দিব? বরঞ্চ
এখন কিছু যারা সাহস যোগাচ্ছে, খুব বড় বড় রুই কাতলারা যোগাচ্ছে, তারা অবৈধ সুযোগ সুবিধা নিচ্ছে, সেই জন্য তাদেরকে প্রশংসা করাচ্ছে, তাদের সব পরিষ্কার দেখাচ্ছে। কিন্তু আমার ফ্যাক্টরি চালু থাকতে হবে, আমার শ্রমিকের কাজ থাকতে হবে। আমাদের শ্রমিকরা কিন্তু 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে। আমরা হরতাল ধর্মঘট এগুলি মানে না, এই বন্যা দুর্যোগ করোনা এগুলি উপেক্ষা করেই সবাই কাজ করছে আমার দেশে, আমার ফ্যাক্টরিতে, এবং সব ফ্যাক্টরিগুলি সচল থাকে। সেই দেশের লোক কেন এই অভাবে পড়বে, সে কেন তারা এই ক্রাইসিস ফেস করবে? আজকে আমাদের দেশে বড়জোর 50,000 লোক আছে এই অনৈতিকতার সাথে জড়িত। 18 কোটি মানুষের ভাগ্য তো, এই পরিশ্রম তো এই কয়েকজন লোকের জন্য নষ্ট হইতে পারে না। আমরা আশা করব সরকার নিশ্চয়ই এটা অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যাতে জিনিসটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করেন, এবং যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করতেছেন তারাও যাতে এই ক্রাইসিসটা উপলব্ধি করেন। আসলে এটা ন্যাশনাল ক্রাইসিস, বৈশ্বিক ক্রাইসিস। এই অবস্থার থেকে উত্তরণ না ঘটলে যেই ক্ষমতায় আসে বা যারা আসতে চায় কেউই কিন্তু রক্ষা পাবে না। তাই আগে দেশকে রক্ষা করতে হবে, তারপরে ক্ষমতায় কে থাকবে না থাকবে সেই লড়াই করবে। কিন্তু আগে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যেই লড়াই হচ্ছে, এতে আমরা বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আপনার এই পরামর্শ নীতি নির্ধারকরা আমলে নেবেন। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে শ্রোতা দর্শক মণ্ডলী। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।